2 মাসের মধ্যে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল। 1 বছরের মধ্যে যাচাই করা হবে এপিডি-ভুক্ত সব প্রকল্প। সাবেক পরিচালকদের ফেরার সুযোগ রেখে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন বিলের সমালোচনা বিশ্লেষকদের। সংশোধনীর ফলে বিনিয়োগের সুযোগ বেড়েছে, দাবি কেন্দ্রীয় ব্যাংকের। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজুলেশনের উদ্দেশ্য। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের অথবা এটা ওপেন অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য সেটা আসতে পারে। পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ। সরবরাহ কম বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আগামী 2 মাসের মধ্যে চূড়ান্ত করা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল প্রণয়নে পরামর্শক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি 2027 সালের জুনের মধ্যে সব উন্নয়ন প্রকল্প যাচাই বাছাই শেষ করা হবে। সভা শেষে অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, বিগত সময়ে করা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল অমূলক ও অদূরদর্শী। সামাজিক সুরক্ষা কর্মসূচিও ছিল ঘুণে ধরা, ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত স্বার্থে। তিনি জানান, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে। পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন জানান, অর্থনৈতিক কৌশল 2 মাসের মধ্যেই তৈরি করা হবে। আগে থেকেই ব্যাকগ্রাউন্ড স্টাডি ছিল। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শুধু তেল আমদানি করে বর্তমান সংকট সামাল দেয়া যাবে না। গ্যাসের নতুন উৎস খুঁজে দেখবে সরকার, বাড়ানো হবে ব্যাপেক্সের সক্ষমতা। সর্বশেষ বিএনপি সরকার প্রবৃদ্ধির হার যেখানে রেখে গেছিল তার থেকে কিন্তু 1% বাড়েনি। যদি ওই পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন না করে এমনি গ্রহণ করেন, কিন্তু অতীতের যদি খেয়াল করেন তাহলে প্রতিটি বিএনপি সরকারের সময় 2% পয়েন্ট হারে কিন্তু প্রবৃদ্ধি বেড়েছে। আগের মালিকদের ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রেখে অন্তর্বর্তী সরকারের ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করেছে সরকার, যা এরই মধ্যে বিল আকারে পাশ হয়েছে জাতীয় সংসদে। এতে বলা হয়েছে, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া অর্থের মাত্র 7.5% দিয়েই দায়িত্ব বুঝে নিতে পারবেন সাবেক পরিচালকরা। এর সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, যাদের লুটপাটে ব্যাংক দেউলিয়া হয়েছে তারা আবার সুশাসন ফেরাবে, এটি অলীক কল্পনা। এটি রেজুলেশনের উদ্দেশ্যের পরিপন্থী বলেও মনে করেন তারা। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের আমলে ব্যাংক দখলে নিয়ে চালানো হয় লুটপাট। ঋণের নামে টাকা নিয়ে পাচার করা হয় বিদেশে। অর্থ সংকটে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানতের নিশ্চয়তায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। একীভূত করা হয় সংকটে থাকা এক্সিম, SIBL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। সরকার আর্থিক খাতে এরই মধ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে জাতীয় সংসদে। যুক্ত করা হয়েছে 18 ক অনুচ্ছেদ, যেখানে ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রাখা হয়েছে আগের মালিকদের। সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেয়া অর্থের মাত্র 7.5% টাকা দিয়ে বুঝে নিতে পারবেন দায়িত্ব। এছাড়া প্রতিশ্রুতি দিতে হবে নতুন মূলধন যোগান, দায় দেনা পরিশোধ, আমানতকারীদের অর্থ ফেরত দেয়া এবং সুশাসন প্রতিষ্ঠার। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীদের হাতে ব্যাংক তুলে দেওয়া হবে রেজুলেশন উদ্দেশ্যের পরিপন্থী। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজুলেশনের উদ্দেশ্য, তাই না? তো এখন যদি আপনি পূর্বের মালিকানা নিয়ে আসেন তাহলে এটাকে রেজুলেশন কেন বলতেছেন? এই শর্তটা ঢুকিয়ে দিয়ে এই পুরো আপনার অধ্যাদেশটারই যে মূল ফ্লেভারটা নষ্ট করে দিচ্ছে। এটার মূল ইস্যুটা হচ্ছে গভর্নেন্সটা, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা কোনোই তো এনশোর করা যাবে না, কারণ যারা মালিক থাকতে এটার ক্ষতি করলো, তো আমার গভর্নেন্স খারাপ ছিল, টাকা পয়সা নিয়ে চলে গেল। সেকেন্ড হলো টাকা পয়সা বাইরে নিয়ে চলে গেল, তো এটার গভর্নেন্স এরাই যদি আসে, এরা আবার গভর্নেন্স কি উদ্ধার করবে? অঙ্গীকার তো ইজ নট দে। অঙ্গীকার যদি দেয়, যদি না পালন করে কি করবে? যদি ওরা করতেই চায় তো
তোমরা 7.5% না যেটা দিয়েছে সেটা দিয়ে শুরু করো। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীরা পরিচালনায় ফিরলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো ব্যাংকিং খাতে। এর ফলে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে বলেও আশঙ্কা তাদের। সংকটে থাকা অন্য ব্যাংকের মালিকরাও সুবিধা নেওয়ার চেষ্টা করবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। যেটা রিপার্কেশন হবে পদ্মা ব্যাংকের উপরে, রিপার্কেশন হবে বেসিক ব্যাংকের উপরে, এবি ব্যাংক, আইএফসি, এগুলো কিন্তু ঝামেলা আছে। এগুলো যখন রিঅর্গানাইজ করতে যাবে তো টাচই করতে দেবে না ওরা। এটার এফেক্টটা দ্য ফিউচার রিফর্ম অফ দ্য ব্যাংকিং সেক্টর উইল নট বি ভেরি পজিটিভ। একে তো আপনি বিচার করলেন না, বরঞ্চ তাদেরকে একটা সুবিধা দিলেন। তো এই সুবিধা তো প্রত্যেকটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যারা নাকি এখন বিপদে আছে তারা সবাই এই ধরনের সুবিধা চাবে। তো ওকে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না? আলটিমেটলি সরকার রিফর্ম প্রসেসের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আইনে সংশোধনীর ফলে বিনিয়োগের সুযোগ বেড়েছে, তবে অনিয়মে জড়িত পরিচালকরা মালিকানায় ফেরার সুযোগ পাবে না। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের অথবা এটা ওপেন অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য সেটা আসতে পারবে। সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকার যোগান দিয়েছে 20,000 কোটি টাকা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর আজ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিপোগুলোতে একদিনের জন্য তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় আজ সকাল পর্যন্ত রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই। সংশ্লিষ্টরা জানান, সকাল 8:30 থেকে আবারও ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে, যা পাম্পে পৌঁছাতে দুপুর হতে পারে। আর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকে বিকেল গড়াতে পারে। এদিকে তেল না থাকায় অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলো থেকে গ্রাহকদের নির্ধারিত সময়ে জানিয়ে দেওয়া হচ্ছে। কাজকর্ম তো কিছু থাকে, কাজকর্ম কখন করব, তেল কখন নিব বলেন, যে অবস্থা। কিছু আছে ভাই ব্যবসায়ী, ওরা প্রতিদিন আসে ভাই, প্রতিদিন এসে তেল নিয়ে যায়। সবাই যদি সিরিয়াল ভাবে তেল দিতে আসে, তাহলে সিরিয়াল ভাবে যদি তেল নিই তাহলে আমরা তেলগুলো ভালোভাবে পাবো। তেলের পাম্পে যে এত বড় একটা লাইন, সেই লাইনের ক্ষেত্রে এই জ্যামগুলো বেঁধে রয়েছে। যেখানে যে পেট্রোল পাম্প আছে ওখানেই যে জ্যাম, প্রচুর জ্যাম। জ্বালানি তেলের বর্তমান মজুদ অনুযায়ী শুধু এপ্রিলই নয়, মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, দেশের ডিজেল মজুদ আছে 1,01,385 টন, অকটেন মজুদ আছে 31,821 টন, পেট্রোল 18,211 টন। এছাড়া জেট ফুয়েল 77,546 টন মজুদ আছে। জানান, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয়। এপ্রিল মাসেও করা হয়েছে। আগামী মাসে কেমন দাম হবে তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে। দাবি করেন, রাজধানীর বাইরের ফুয়েল স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড় নেই, সরবরাহ কোনোভাবেও কমানো হচ্ছে না জানিয়ে বলেন, গত বছর একই সময়ে যে তেল ফুয়েল পাম্পে দেওয়া হয়েছে, এ বছরও একই পরিমাণের তেল দেওয়া হচ্ছে। ইস্টার্ন রিফাইনারির জন্য মার্চ মাসেও ক্রুড অয়েল আনা সম্ভব হয়নি। চলতি মাসের শেষে বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে ক্রুড অয়েল আসবে। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি আপনাদের মাধ্যমে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। জেলা লেভেলে এই প্রবলেমটা এতটা অ্যাকিউট না, যেটা আপনারা ঢাকা শহরে যে লাইনটা দেখেন। তো ঢাকা শহরে যেটা হয়েছে, আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইং এর প্রয়োজন নাই। বাংলা ও বাঙালির চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যতিক্রমী আয়োজন বাংলা নববর্ষের সাথে হালখাতার প্রচলন ধরে রেখেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। দেশের বিভিন্ন শাখায় আয়োজন করা হচ্ছে গ্রাহক ব্যাংকার মিলন মেলায়। কুষ্টিয়ার প্রধান শাখায় 2,000 সদস্যদের দাওয়াতপত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই পুরনো ঋণ পরিশোধ করছেন, কেউ কেউ খুলছেন নতুন ঋণের হিসাব। হালখাতা পর্ব শেষে মিষ্টিমুখ করানো হচ্ছে, মত বিনিময় করছেন গ্রাহকরা। ব্যাংকাররা বলছেন, এ ধরনের আয়োজনে গ্রাহক ব্যাংকার সম্পর্কে নতুন মাত্রা যোগ হচ্ছে। নতুন নতুন সেবা সম্পর্কে ধারণা পাচ্ছেন গ্রাহকরা। ব্যাংকের কর্মচারীরাও পাচ্ছেন গ্রাহক প্রত্যাশা সম্পর্কে ধারণা। দোকানপাটে যেভাবে হালখাতা হয় সেভাবে এখানে হালখাতা করলাম,
হালখাতা করে আপনার মিষ্টি মুখ করলাম। আমি পুরাতন ঋণ পরিশোধ করিলাম এবং নতুন করে অ্যাকাউন্ট করে হালনাগাদ করলাম লোন আর কি। কৃষকদের সাথে এবং আমাদের গ্রাহকদের সাথে আমরা সরাসরি বিভিন্ন বিষয়ে কথা বলতে পারি, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি এবং ঋণ আদায় এবং অন্যান্য বিষয়। এবং গ্রাম বাংলায় আমাদের হালখাতার যে আমেজ বা অন্যান্য ব্যবসায়িক যে হালখাতা ঠিক একই রকমই আমরা করে থাকি। রংপুরের মিঠাপুকুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 100 বছরের বৈশাখী মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী সরকার মাঝার মান্নান। মাঝার, মেলায় সারা কেমন দেখছেন? রুহি, সারা তো ধরেন একেবারেই মানে অফুরান, যেটি বলে আসলে শেষ করা যাবে না। আপনি জানেন যে 100 বছরের অধিক সময় ধরে এই যে মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়ন যে গোপালপুর যে গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু এখানে এই গৌরী সাহা বারুণী মেলা বা বৈশালী মেলা এখানে বলা হয়। আমি যদি আমরা আসলে এই মেলার বিস্তৃতি এত বেশি যে কোথাও এই আমরা যে জায়গাটিতে আছি এইখানে শুধু মাটির তৈরি যে তৈজসপত্রগুলো আছে বা গৃহস্থলীর কাজে সেগুলো আছে, আমাদের পাশে আছে লৌহ জাতীয় যে জিনিসগুলো পাওয়া যায় গৃহস্থলীর কাজে, একটু পাশে বাঁশ জাতীয় যেগুলো পাওয়া যায়, তার পাশে আছে কাঠ জাতীয় যেগুলো পাওয়া যায়, এবং এখানে কসমেটিক্স সহ, এবং সব থেকে এখানে একটি বড় বিষয় আছে যে মিষ্টি মেলাও আছে, অর্থাৎ অসংখ্য মিষ্টির দোকান বসেছে। ফি বছরই এখানে প্রায় বিভিন্ন জায়গা থেকে এইসব যারা ব্যবসায়ী আছেন তারা আসেন এবং এখানে একটা প্রাণের মেলা বসে। গতকাল মেলাটি শুরু হয়েছে, আগামীকাল মেলাটি শুরু হবে। আমি যদি এই মেলার একটুখানি তথ্যে যেতে চাই, যে সেটি বলে যে প্রতি যে বঙ্গাব্দে যে চৈত্র সংক্রান্তি যে আছে, সেই চৈত্র সংক্রান্তির পরের দিন অর্থাৎ বৈশাখের দিন চৌধুরী পরিবারের যে 7ম পূর্বপুরুষ আছে গৌর সাহার স্মরণে এই মেলাটি বসে। এবং প্রচলিত একটি কাহিনী আছে, সেটি হচ্ছে যে কিংবদন্তি, সেটি যে দেহান্তে শ্মশানে পুনর্জীবিত হয়ে সশরীরে শ্রীধাম বৃন্দাবনে আবার তিনি গমন করেছিলেন, এরকম একটি কিংবদন্তিও আছে। আমি যদি আপনাদেরকে একটুখানি বলতে চাই যে এই মেলার মাধ্যমে কিন্তু এই অঞ্চলের প্রান্তিক অর্থনীতিটা চাঙ্গা হয়, অর্থাৎ মানুষের যে গৃহস্থলীর যে তৈজসপত্রগুলো যেগুলো মাটির তৈরি বা লৌহজাতের তৈরি অথবা বাঁশের তৈরি অথবা অন্যান্য কাঠের তৈরি, সেগুলো প্রতি বছর শেষে কিন্তু তারা এখান থেকে কেনেন এবং প্রত্যেকটা ব্যবসায়ী এখানে বেশ ভালো পরিমাণে বেচা বিক্রি করেন, যা তাদের যে প্রান্তিক যে দোকানগুলো আছে তারা ভবিষ্যতে তাদের যে বিনিয়োগের প্রয়োজন হয় সেই বিনিয়োগটা তারা এখানে এই বছরের শুরুর প্রথম 3 দিনেই তারা উঠিয়ে নেন। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। এখানে এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে মাটির যে তৈজসপত্রগুলো, এখানে নরেশ নামে এক ভদ্রলোক আছে, তিনি যেটি বলেছিলেন তার এখন বয়স 75 বছর। তিনি বলছেন যে 75 বছর অর্থাৎ তিনি যখন থেকে বোঝেন তখন থেকে এই মেলাটি শুরু হয়েছে। এখন তিনি সেখানে এই মেলায় দীর্ঘ প্রায় 30 বছর ধরে তিনি এখানে আসেন এবং এই তৈজসপত্র বেচা বিক্রি করেন। তবে এই মেলার ব্যাপারে যেটি বলা হয়, আরও সমস্ত এই উত্তরাঞ্চল থেকে মানুষকে আরো সম্পৃক্ত করবার জন্য সরকারি বেসরকারি তরফে আরো ব্যাপক প্রচারণা চালানোর কথাও কিন্তু এখানে যারা এসেছেন এবং বলেছেন। এবং এখানে অপেক্ষাকৃত দামও সস্তা এবং প্রান্তিক অর্থনীতিকে চাঙ্গা করার একটি বড় এই মাঝার, আপনাকে ধন্যবাদ। আজ থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ শিকারের উপর 58 দিনের নিষেধাজ্ঞা। ইতোমধ্যে ভোলার 7 উপজেলার জেলারা সাগর থেকে ফিশিং বোট সহ মাছ শিকারের সকল উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন। ভারতীয় জেলেরা যাতে বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করতে না পারে সেজন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপের দাবি জেলেদের। 58 দিনের জন্য বন্ধ মাছ ধরা, তাই সাগর থেকে একে একে ফিরছে ফিশিং ট্রলার। জাল, নৌকা আর সরঞ্জাম গুছিয়ে তীরে উঠেছেন জেলেরা। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার এবং সামুদ্রিক সম্পদ রক্ষায় আজ থেকে 11 জুন পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। নিয়ম মেনে সাগরে না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভোলার লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার পুরোটা সময় কর্মহীন থাকে জেলেরা, তবু তাদের পক্ষ থেকে জোর দাবি সফল হোক কর্মসূচি, অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর হোক প্রশাসন। আমার অভিযান দিলে আর কোনো কামাইটা নেই, আমার একেবারে কামাইটা বন্ধ হয়ে যায়। এই মাছ ধরা বন্ধ বন্ধ। আমরা 58 দিন অভিযানে আমরা কোনো সমুদ্রে যাই না, এমনকি সমুদ্রে মাছ ধরি না। ইন্ডিয়ার ট্রলার, ইন্ডিয়ান যারা সমুদ্রে মাছ ধরে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে মাছ ধরে, কিন্তু আমরা অভিযান পালন করি, তারা করে না। পাশাপাশি এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখা ও দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন জেলেরা। আমরা ঋণ লইছি, সমুদ্র লইছি, আমরা এই বিভিন্ন কাজে খাটাইছি, অনেক কামাই করছি, সাগরে গেছি দিতাছি, মানে 8-15 দিন সাগরে যাইতে নিয়ে ঋণ দিতে পারব না। যারা অরিজিনাল যাইলা এরা কাঠ নাই, এগো কাঠ নাই, আর কাঠ আছে দোকানদার, এগো কাঠ আছে রিস্কা লাগো। এদিকে নিষেধাজ্ঞা কার্যকরে কঠোর অবস্থানের কথা জানিয়েছে মৎস্য বিভাগ। নিয়ম ভাঙলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
ইতিমধ্যে আমরা বিভিন্ন ঘাটে ব্যাপক প্রচার প্রচারণা করেছি, মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, সচেতনতা সভা করেছি। বিরত রাখার জন্য 63,954 জন চালের জন্য যে চাল বরাদ্দ আসছে সেটা আমাদের ইউনিয়ন পর্যায়ে বিতরণ হয়ে গেছে এবং এই চালগুলো আমরা আশা করছি যে আগামী 15 এপ্রিলের মধ্যে বিতরণ করতে পারবো। ভোলা 7 উপজেলার প্রায় 1 লাখ জেলে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা 63,954 জন। নিবন্ধিত প্রতি জেলেকে 78 কেজি করে চাল দেয়া হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,254 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,066 পয়েন্টে। ডিএসই 30 সূচক 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,984 পয়েন্টে। ডিএসইতে আজ হাত বদল হয়েছে 836 কোটি 48 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 793 কোটি 42 লাখ টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে 239টি প্রতিষ্ঠানের, কমেছে 90টির। অপরিবর্তিত ছিল 64টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে খান ব্রাদার্স। প্রতিষ্ঠানটির মোট 36 কোটি 44 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে সিটি ব্যাংক ও একমি পেস্টিসাইডস। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 23 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,756 পয়েন্টে। সিএসসি এক্স সূচক বেড়েছে 11 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 6 পয়েন্টে। সিএসইতে আজ হাত বদল হয়েছে 23 কোটি 96 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 40 কোটি 33 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 209টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 114টির, কমেছে 64টির আর অপরিবর্তিত ছিল 31টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে। কমবে প্রবৃদ্ধি হার, বাড়বে মূল্যস্ফীতি, সাথে বিশ্বব্যাপী কমবে জিডিপির হার, এমনটাই বলছে আইএমএফ। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ জানান, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে 4.7%, যা তাদের আগের দেয়া পূর্বাভাসের চেয়ে আরও কম। আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আরও নেমে দাঁড়াতে পারে 4.3%। একই সঙ্গে বাড়ছে মূল্যস্ফীতির চাপ। গড় মূল্যস্ফীতি হতে পারে 9.2%, যা আগের ধারণার চেয়েও বেশি। সংস্থাটি বলছে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বড় ধরনের জ্বালানি সংকটের ঝুঁকি বেড়ে গিয়েছে। জ্বালানি সরবরাহের এই বিঘ্ন আগামী বছর পর্যন্ত চলতে থাকবে এবং ব্যাপক সার্বিক অর্থনৈতিক অস্থিরতা দেখা দেবে। সেক্ষেত্রে এবছর এবং আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধি 2% নেমে আসবে এবং মুদ্রাস্ফীতি 6% ছাড়িয়ে যাবে। নিম্নমুখী ঝুঁকিগুলো এখন স্পষ্টভাবেই অনেক বেশি। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।